হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। কি অবস্থা সবার? প্রিয় শিক্ষার্থী, আমরা অনলাইন ইকোনমিক্স ব্যাচের আরেকটা নতুন ক্লাসে উপনীত হতে যাচ্ছি। এই ক্লাসে আমরা আলোচনায় রাখবো সুপার সাজেশন। এইচএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আমরা সুপার সাজেশন রাখছি ইকোনমিক্স ফার্স্ট পেপারের উপর। তো আগামী 1-2 দিনের মধ্যে আমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপারের পরীক্ষা হবে। আমরা এই ক্লাসে চেষ্টা করব সিকিউ এমসিকিউ কোথা থেকে আসে, কোন সিক্রেট গুলো এবং কিভাবে আমরা আনসার করব, আমার কোথায় কনফিউশন সেই জিনিসগুলো ক্লিয়ার করা। হ্যাঁ, আর আমরা চেষ্টা করব আজকের ক্লাসটা একটু লং করে আমাদের পুরো সিলেবাসটা যদি কভার করতে পারি তো আলহামদুলিল্লাহ, না হলে বাকি থাকলে নেক্সট ক্লাসে এটা কভার করব। আশা করি যারা যুক্ত হয়েছেন সবাই আজকে ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন। আর সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, তুমি একাই কেন থাকবা, তোমার প্রিয় বন্ধু বান্ধবী অথবা ভাই বোনদের আবারও যুক্ত করে নিবা আমাদের এই ক্লাসে। আর আমাদের ক্লাসে যুক্ত করে নেওয়ার জন্য একটা নিজের প্রোফাইলে শেয়ার দিবা। যেহেতু আমি তোমাদের জন্য কষ্ট করে শেয়ার দিচ্ছি, তোমরাও একটু কষ্ট করে আমার জন্য শেয়ার দিবা। হ্যাঁ, ওকে। তোমাদের জন্য আমি যেহেতু ক্লাস শেয়ার করতেছি, তোমরা কেন আমার এই লাইভটা শেয়ার করবা না? হ্যাঁ, তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে। অলরেডি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে প্রিয় শিক্ষার্থী, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা স্যার? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। প্রিয় শিক্ষার্থী, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, একটু শেয়ার দিবা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানিয়ে দিবা। তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, লাইভটা শেয়ার দিয়ে কিন্তু পাশে থাকবা। তোমাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর করে আমি কি ক্লাসটা সাজিয়ে রাখছি, পিডিএফ রাখছি। তোমরা আসবা, জয়েন দিবা এবং পিডিএফ নিয়ে যাবা। যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারা কারা যুক্ত হচ্ছেন আমি একটু দেখে নিই কমেন্টস গুলো। ওকে, আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়েছে, সাউন্ড ক্লিয়ার মনে হচ্ছে। ওকে, যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তোমাদের রেসপন্স ছাড়া আমি কিন্তু ক্লাস প্রেজেন্ট করব না। বারবার বলতেছি, তোমাদের যথেষ্ট রেসপন্সের প্রয়োজন আছে আজকে। ওকে, আজকে নেটের প্রবলেম দেখাচ্ছে রে, তোমাদের একটু আমাকে জানিয়ে দিবা। হ্যাঁ, একটু নেট প্রবলেম মনে হচ্ছে। তো তারপর যদি প্রবলেম হয় আমি আবার ফিরে আসবো, সমস্যা নেই। যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে শেয়ার এখনো দেওনি, কিন্তু শেয়ার না দিলে কিন্তু আমি ক্লাস কন্টিনিউ করব না। ওকে, যত বেশি শেয়ার থাকবে, যত বেশি রেসপন্স থাকবে, তত বেশি আমি ক্লাসটাকে মজার সাথে করাবো। কারা কারা যুক্ত হচ্ছেন একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দাও। আমাদের সাথে রুদ্র যুক্ত হয়ে গেছেন, মার্জিয়া সরকার যুক্ত হয়ে গেছেন, সিয়াম যুক্ত হয়ে গেছেন। আর কারা যুক্ত হচ্ছে একটু দ্রুত আমাকে জানিয়ে দাও। ওকে, সেখানে আমরা কিন্তু আজকে অনেক পিডিএফ রাখছি তোমাদের জন্য। যদি শেয়ার দাও পিডিএফ দিব, আদারওয়াইজ কিন্তু দিব না। আমি দেখো গত ক্লাসে ক্লাস নিতে চাইনি, তারপরও ফিরে আসছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। কেন? আমি চাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় প্রিয় স্টুডেন্টরা যাতে ভালো একটা রেজাল্ট করে। ওকে, আমাদের সাথে আরো যুক্ত হয়ে গেছে অনেকে। সবাই যেহেতু যুক্ত হচ্ছে, একটু কষ্ট করে কি দিব, শেয়ার দিব। শেয়ার 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 ছাড়া আমি কিন্তু ক্লাস নিব না। হ্যাঁ, ওকে। সিয়াম বলে কি অল ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। ওকে স্যার, ধন্যবাদ রেসপন্স করার জন্য। আমাদের আবারও বলি, আমাদের আজকের ক্লাসটা কিন্তু অনেক মজার হবে। হ্যাঁ, তো যারা যুক্ত আছে একটু কষ্ট করে শেয়ার দিব। শেয়ার দিলেই আমরা আজকের ক্লাসটা চালু করতে যাব। ওকে, শেয়ার না দিলে একটু পরে আমি কিন্তু এটাকে বের করে দিব গ্রুপ থেকে। হ্যাঁ, ক্লাস থেকেই বের করে দিব। ওকে, রুদ্র শেয়ার ডান, ধন্যবাদ রুদ্র। ওকে, আমরা গত ক্লাসে আলোচনা করতে চাইছিলাম চ্যাপ্টার 10 অর্থাৎ 10ম চ্যাপ্টার থেকে, কিন্তু আমরা সময়ের কারণে পারি নাই। আজকে আমরা 10ম অধ্যায় থেকে আলোচনা করব। হ্যাঁ, চ্যাপ্টার 10 এটা থেকে আলোচনা শুরু করব এবং বাকি চ্যাপ্টার গুলো এরপরে ধারাবাহিকভাবে আমরা করার চেষ্টা করব। এই অধ্যায়টার নাম হচ্ছে মুদ্রা। একটু জাস্ট আগে বুঝাই, মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক। আমরা যেহেতু সুপার সাজেশন নিতে যাচ্ছি, তাহলে আমরা সিকিউটা একটু জানবো। এই অধ্যায় থেকে ক্রিয়েটিভ কোশ্চেন কি আসবে? গতে আসবে দাম স্তর নির্ণয়। দাম স্তর নির্ণয়, এই জিনিসটা আসার সম্ভাবনা অনেক বেশি। আর দাম স্তর না থাকলেও অর্থের প্রচলন গতি ভি, অথবা অর্থের মূল্য, অথবা ট্রানজেকশনের পরিমাণ, যে কোনো একটা আসবে। তো আমরা একটু সিক্রেট আছে, সেই সিক্রেটটা জানলেই এটা উত্তর করতে পারবো। এক কথায় শেষ, দাম স্তর নির্ণয়। ঘটা আসবে দাম স্তর বা অর্থের যোগানের পরিবর্তনের ফলে মুদ্রা অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন। তার মানে ঘতে আসবে অর্থের মূল্যের উপর প্রভাব।
উপর প্রভাব। প্রভাব আবারও বলি প্রিয় শিক্ষার্থী, এটা একটু প্রশ্ন প্যাটার্নটা আমি পরে দেখাই দিচ্ছি কিভাবে আসবে। এটা আসার সম্ভাবনা কিন্তু 99%, যারা এবার পরীক্ষা দিবেন। হ্যাঁ, যদি কোনো কারণে এখানে মিস হয় তাহলে তোমাকে পড়তে হবে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক, ওকে, কেন্দ্রীয় ব্যাংক। আর একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক। এখন এই ব্যাংকগুলো কি পড়বা? কেন্দ্রীয় ব্যাংক থেকে তুমি পড়বা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে বেসিক্যালি প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে গুণগত আর একটা পরিমাণগত। হ্যাঁ, আর গুণগত পরিমাণগত মধ্যে আবার তিনটা আছে: ব্যাংক হার পরিবর্তন নীতি, খোলাবাজারের ঋণপত্র বিক্রয় নীতি, নগদাংশ জমার হার পরিবর্তন নীতি। এটা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের শীট আছে, কোনো টেনশন নেই। ওকে, আর বাণিজ্যিক ব্যাংক থেকে আসলে ঋণ সৃজন আসতে পারে। ঋণ সৃজন, ঋণ সৃজন শুধু কিন্তু এই ঋণ সৃজন আসবে না, এর সাথে যদিও আসে প্লাস হবে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার তুলনা বা পার্থক্য। এই পার্থক্য জিনিসটাও আসবে, অথবা বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো। যদি বাণিজ্যিক ব্যাংক থেকে আসে, টেনশন নেই স্যার, আমি টোটালি 7টা সৃজনশীল দেব। আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম কোথায় কোথায় সৃজনশীল গুলো আসে। যেহেতু আমি 7টা সৃজনশীল দেব, 7টা সৃজনশীল আজকে দেখাই দিব, তুমি কোন কোন সৃজনশীল গুলো মাস্ট বি দিবা। ওকে প্রিয় শিক্ষার্থী, কথা না বলি আমরা মূল পর্বে চলে যাই। এই জিনিসগুলোর জন্য আর এখান থেকে না হলো 3টা বা 4টা এমসিকিউ থাকবে। এমসিকিউ, এই যে এমসিকিউ এই অধ্যায় থেকে থাকবে, যাতে কোনো ভুল না হয় এর জন্য তুহিন স্যার তোমাদের জন্য সুন্দর করে একটা পিডিএফ রেডি করছে। জাস্ট পিডিএফটা করবা, এনাফ, সব এমসিকিউ এর মধ্যেই পাওয়া, সিকিউ গুলো এর মধ্যেই হয়ে যাবে। একটু ভালো করে তোমাকে দেখতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ওকে। অনেকে যুক্ত আছো কিন্তু শেয়ার অনেকে দেও নেই। পলাশ আসছে, স্যার আদাব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আমি ঢাকা থেকে আপনার ক্লাসটি দেখতেছি। আপনার ক্লাস আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আপনি খুব সহজ সরল আর সাবলীল ভাষায় বোঝাতে পারেন। স্যার আপনি বুঝলে আমার রিসেন্ট যে স্টুডেন্ট তারা কম বুঝছে। হ্যাঁ, এরা ক্লাস না করেই ভাবতেছি যে আমরা একদিনই পুরো লেকচার শিট। ওকে, আমরা 10ম অধ্যায়ের একটা শীট পাবো, সেখান থেকে আমি একটু আগে থিওরি গুলো আলোচনা করি, তারপরে ধাপে ধাপে যাচ্ছি। প্রথমে আসি স্যার, প্রথমে আসি হচ্ছে মুদ্রা বা অর্থ কাকে বলে। এই জিনিসটা, মুদ্রাকে আমরা অর্থেও বলতে পারি। হ্যাঁ, অর্থ যে দ্রব্য বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহক, মূল্যের পরিমাপক হিসেবে ব্যবহৃত হয় তাকে অর্থ বা মুদ্রা বলে। হ্যাঁ, এই যে অলরেডি ডেফিনিশনটা দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ওয়াকারের মতে, যা অর্থ যা তাই অর্থ, অর্থ যা তাই অর্থ। জিনিসটা খেয়াল করবো। হ্যাঁ, মানি ইজ হোয়াট মানি ডাস, মানি ইজ হোয়াট মানি ডাস। কার লেখা? ওয়াকারের লেখা। হ্যাঁ, ওয়াকারের মধ্যে। এটা কিন্তু এমসিকিউতে আসার সম্ভাবনা বেশি। মুদ্রার কিছু কার্যাবলী আছে, তোমরা একটু কষ্ট করে এই কার্যাবলীগুলো এখান থেকে পড়বা। অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলী এমসিকিউতে কাজে লাগবে। হ্যাঁ, কিসের জন্য? এমসিকিউ। ওকে, তার মধ্যে বেশি এইটা আসে বিনিময়ের মাধ্যম। তাহলে মুদ্রার প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম। তাহলে বাণিজ্যিক কার্যাবলীর মধ্যে সবচেয়ে প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। বাকি যেগুলো আছে অবশ্যই দেখবা, এগুলো ক্লাস নেওয়ার অত সময় নেই, কারণ থিওরি প্যাটার্ন রিডিং পড়লেও পারবা। আমি কিন্তু ম্যাথ গুলো এমসিকিউ গুলো দেখে দিব। ওকে, হ্যাঁ, এটা পড়বা। ওকে, এবার আসলে সামাজিক কিছু কার্যাবলী আছে, যেমন যার কাছে যত বেশি টাকা থাকে তার কি সমাজে গুরুত্ব বেশি থাকে, অর্থাৎ সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। আবার কি, যদি মুদ্রা বেশি থাকে তাহলে সামাজিক সম্পর্ক কিন্তু রক্ষা করা যায়, অর্থাৎ বন্ধু বান্ধবীদের সাথে দেখা করা, গিফট নিয়ে যাওয়া, তার সাথে কি কোলাবোরেশন করা, আরো ইত্যাদি ইত্যাদি, সামথিং, খাওয়া দাওয়া। ওকে, তো যাই হোক, এই যে সামাজিক কার্যাবলী কিছু আছে একটু পড়ে নিবা। হ্যাঁ, মনস্তাত্ত্বিক মানে মনের মধ্যে কি কি আসতে পারে সেটাও এখানে রয়েছে, একটু পড়ে নিবা। ওকে, এবার আসি মুদ্রার প্রকারভেদ। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে মুদ্রা কয় ধরনের? উত্তর হবে মুদ্রা 2 ধরনের। কি কি 2 ধরনের? একটা ঐশ্বিক মুদ্রা আর একটা বিহিত মুদ্রা। এখন তুমি বলতে পারো স্যার টাকা দিলে কে টাকা নিতে চায় না? ও, মুদ্রা আর টাকার মধ্যে পার্থক্য কি? মুদ্রা এবং টাকার মধ্যে পার্থক্য হচ্ছে, মুদ্রা হচ্ছে সামগ্রিক ভাবে, এক কথায় বলি আমরা মুদ্রা। এই মুদ্রা বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচলিত। যেমন বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, আমেরিকান ডলার, রাশিয়ার রুবল, ভারতের রুপি। জিনিসটা বুঝছি এইরকম। তো এখন আসো
এই মুদ্রা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি ঐশ্বিক মুদ্রা আর একটা হচ্ছে কি বিহিত মুদ্রা। ঐশ্বিক মুদ্রা, তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার টাকা বা মুদ্রা দিলে কে নিতে চায় না? সবাই তো নিতে চায়, কেন ঐশ্বিক হইলো? স্যার নিতে চাইলেও সেটা ইচ্ছার উপর যে মুদ্রাগুলো ডিপেন্ড করে সেটাই হচ্ছে ঐশ্বিক মুদ্রা। আমি তোমাদের ইকোনমিক্স কোর্স করাচ্ছি, আমি 1000 টাকায় মনে করো সেই কোর্সটা লস করছি, আমি তোমার কাছে 1000 টাকা নোট চাচ্ছি, কিন্তু তুমি আমারে দিচ্ছ কি একটা 1000 টাকা চেক। আমি চেক নিতেও পারি, নাও নিতে পারি, এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। বাট আমাকে যদি 1000 টাকা নোট দাও, আমাকে মাস্ট বি নিতে হবে, তাই না? যে মুদ্রাটা ইচ্ছার উপর ডিপেন্ড করে নেওয়া যাবে কি না, সেটা হচ্ছে ঐশ্বিক মুদ্রা। কি কি জানো? ঐশ্বিক মুদ্রা হচ্ছে একটা চেক বা পে অর্ডার, ব্যাংক ড্রাফট বা ট্রেজারি বিল, আর একটা হচ্ছে বন্ড বা সঞ্চয়পত্র বা ঋণপত্র। হ্যাঁ, এই জিনিসগুলোকে ঐশ্বিক মুদ্রা বলে। বহুপদী এমসিকিউতে আসলে আসতে পারে যে ঐশ্বিক মুদ্রা কোনটি, তাহলে যাতে আমরা উত্তরগুলো দিতে পারি। আশা করি জিনিসটা ক্লিয়ার। ওকে স্যার, এরপর আসো বিহিত মুদ্রা। তাহলে বিহিত মুদ্রা কি? দেশের সরকার কর্তৃক স্বীকৃত বা প্রচলিত মুদ্রাকে বিহিত মুদ্রা বলে। তোমার হাতে যে টাকাগুলো থাকে, কাগজ নোট গুলো আছে, সেটাই কিন্তু বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা হচ্ছে মোট আছে আমাদের কতটা বিহিত মুদ্রা? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে মোট বিহিত মুদ্রা 11টা। এই একটা ভুল করছি স্যার, এই 3টা 10টা হবে, এই জন্যই তো বলি পিডিএফটাতে একটু চেঞ্জ করে নেবেন। তাহলে বিহিত মুদ্রা হচ্ছে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা নোট। তাহলে মোট কয়টা? 10টা রয়েছে। এই 10টা নোট হলেও এই 10টা নোট হলেও এই 10টা নোটের মধ্যে সরকারি নোট আছে, আবার ব্যাংক নোট আছে। সরকারি নোট কি কি? সরকারি নোট হচ্ছে 1 টাকা 2 টাকা এবং 5 টাকা, এই 3টা নোটকে সরকারি নোট বলে। এখন কেন এই 3টা নোটকে সরকারি নোট বলে? এই 3টা নোটে গিয়ে দেখবা লেখা আছে উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের সরকারের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই জন্য এই 3টা নোটকে বলে সরকারি নোট। জিনিসটা ক্লিয়ার? ওকে, আবারও বলি, 1 টাকা 2 টাকা 5 টাকা। 5 টাকা 2015 সালে আগে ব্যাংক নোটে অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে 2015 সালের পর এটা সরকারি নোটে অন্তর্ভুক্ত হয়। আর বাকি যে 60টা আছে, অর্থাৎ 10 টাকা 20 টাকা 50 টাকা, তারপর হচ্ছে 100 টাকা 200 টাকা 500 টাকা, এগুলো হচ্ছে ব্যাংক নোট। এই জন্য উপরে লেখা থাকে কি? বাংলাদেশ ব্যাংক। নিচে লেখা থাকে চাহিদা মাত্র ইহার ভাবকে দিতে বাধ্য থাকিবে। এই লেখাটি কেন থাকে আমার একটা ভিডিও ক্লিপস আছে, সেটাও দেখে নিতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝছি। তাহলে সরকারি নোট, যে মুদ্রায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে এবং অর্থ সচিবের স্বাক্ষর থাকে, তাকে সরকারি মুদ্রা বলে। এখানে কিন্তু 3টা বাদ দিবে। হ্যাঁ, তাহলে সরকারি মুদ্রা হচ্ছে 1 টাকা 2 টাকা ও 5 টাকা। আর এটা ইস্যু করেন কে? স্টার দিয়েছে দেখো, অর্থ সচিব। ওকে, ব্যাংক মুদ্রা কি? যে মুদ্রা বাংলাদেশের ব্যাংক ও চাহিদা মাত্র ইহার বাংলাদেশ ব্যাংক এই লেখাটি থাকবে, এবং পাশাপাশি কি চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে লেখাটি থাকবে। এইটা এবং এই দুইটা লেখা থাকিবে, তাকে কি বলবে? ব্যাংক নোট বলে। যেমন হচ্ছে 10 টাকা 20 টাকা ইত্যাদি। এটা ইস্যু করেন কে? গভর্নর। তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোন নোট ইস্যু করেন? ব্যাংক নোট। ব্যাংক নোট। হ্যাঁ, আর সরকারি মুদ্রা ইস্যু করেন কে? অর্থ সচিব, নট অর্থ মন্ত্রণালয়। পরীক্ষা কিন্তু অনেকবার এসেছিল, ভুল করা যাবে না স্যার। ওকে, এবার আসো বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা কাকে বলে একটু দেখো। বিহিত মুদ্রা হচ্ছে দেশের সরকার কর্তৃক স্বীকৃত এবং পরিচালিত মুদ্রাকে বিহিত মুদ্রা বলে। পরীক্ষায় আসবে বিহিত মুদ্রা কয় ধরনের? উত্তর হবে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। কি কি? একটা সসীম বিহিত মুদ্রা আর একটা অসীম বিহিত মুদ্রা। খেয়াল করবা অপশনে যেটা ছোট থাকবে এইটা হবে সসীম বিহিত মুদ্রা, আর অপশনে যেগুলো বড় থাকবে বড় বড়, সেটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। অর্থাৎ যদি বলে ক অপশন দিল 10 টাকা, খ অপশনে দিল 20 টাকা, গ অপশনে দিল 50 টাকা, আর ঘ অপশনে দিল হচ্ছে 100 টাকা, দিয়ে তোমাকে বললো কোনটি সসীম বিহিত মুদ্রা, তাহলে হচ্ছে 10 টাকা। কেন? কারণ কম টাকা দিয়ে যে কোনো পরিমাণ লেনদেন কাজ করা যায় না, এটা একটা নির্দিষ্ট পরিসরে বা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার হয়। যে মুদ্রা একটি নির্দিষ্ট কাজ ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় না, সেটি হচ্ছে সসীম বিহিত মুদ্রা। আর অসীম বিহিত মুদ্রা হচ্ছে যে কোনো পরিমাণ লেনদেন কাজে ব্যবহার করা যায়। ওকে স্যার, এতটুকু ডান। এখন আসি আমরা বিহিত মুদ্রা ও আমানতের মধ্যে পার্থক্য। আমি পার্থক্যটা দিতে চাইছিলাম, আমার এখানে অতটা জায়গা ছিল না, সময় ছিল না, তোমরাও পারবা। এই পার্থক্যটা একটু বই থেকে দেখে নিও। হ্যাঁ, বই থেকে একটু পার্থক্যটা দেখে নিবা। কি কি?
একে সংজ্ঞা দিবা। সংজ্ঞাটা কি? যে দেশের সংজ্ঞাটা কি? এই যে বিহিত মুদ্রার সংজ্ঞা দিয়ে দিয়েছে, দেশের সরকার কর্তৃক স্বীকৃত ও প্রচলিত মুদ্রাকে বিহিত মুদ্রা বলে। আমানত কি? আমানত জিনিসটা কি? এই আমানত এই যেটা জনগণ বিভিন্ন হিসাবে আর্থিক প্রতিষ্ঠানের কাছে অর্থ জমা রাখে, এই জমাকৃত অর্থকে আমানত বলে। বিহিত মুদ্রার সাথে সরকার বা রাষ্ট্র জড়িত, আমানতের সাথে আর্থিক প্রতিষ্ঠান বা জনগণ জড়িত। বিহিত মুদ্রা ভবিষ্যতে প্রভাব ফেলে না, আমানত ভবিষ্যতে প্রভাব ফেলে। হ্যাঁ, বিহিত মুদ্রার তারল্য অসীম, আমানতের তারল্য সসীম। তোমাদের বইয়ে আছে, একটু কষ্ট করে দেখবা। ও আমানতটার সম্পর্কে একটু এখন আমরা আলোচনা করব। আমানত জিনিসটা কি? আমানত হচ্ছে জমা রাখা। কার কাছে? তোমার আমার কাছে রাখলে আমরা খেয়ে ফেলবো। হ্যাঁ, এই জমাটা রাখতে হবে তোমার বেসিক্যালি আর্থিক প্রতিষ্ঠানের কাছে। তাহলে জনগণ বিভিন্ন হিসাবে, দেখো, জনগণ বিভিন্ন হিসাবে আর্থিক প্রতিষ্ঠানের কাছে অর্থ জমা রাখে। এই জমাকৃত অর্থকে কি বলে? আমানত বলে। আমানত হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত। পরীক্ষায় এটা আসে। আমানত কয় ধরনের? তিন ধরনের। চলতি, সঞ্চয়ী, স্থায়ী। এই চলতি আমানতের জন্য কোনো সুদ প্রদান করা হয় না। সঞ্চয়ী এবং স্থায়ী আমানতের জন্য যারা আমানত জমা রাখে তাদেরকে সুদ দেওয়া হয়। আশা করি জিনিসটা ক্লিয়ার। এখন বিহিত মুদ্রা আমানতের মধ্যে পার্থক্য, একটু ক্ষয়ে প্রশ্ন আসতে পারে। ক্ষয়ের জন্য, কিসের জন্য? খ প্রশ্নের জন্য। হ্যাঁ, একটু পার্থক্যগুলো পড়বা। ওকে, এবার আসো অর্থের মূল্য। অর্থের মূল্যকে ইংরেজিতে বলে ভ্যালু অফ মানি। কি বলে? ভ্যালু অফ মানি। অর্থের মূল্য হচ্ছে ভ্যালু অফ মানি। আমরা অনেকে ভাবি যে আমি একটা নোট দিলাম, 10 টাকা নোট। কি দিলাম? একটা আমি 10 টাকা নোট দিলাম তোমাদের। আমি একটা 10 টাকা নোট দিলাম, যে এটা 10 টাকা, তার মানে এটার মূল্য 10 টাকা না। এটাই মূল্য না। এটা দিয়ে তুমি কতটুকু পণ্য ক্রয় করতে পারতেছো সেটা তার মূল্য। তাহলে অর্থের মূল্য হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতাকে নির্দেশ করে। অর্থাৎ অর্থের মূল্য হচ্ছে বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ কোন নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। আর অর্থের মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভিএম ইকুয়াল 1/p। 1/p। এখানে ভিএম হচ্ছে ভ্যালু অফ মানি, 1/p। পি হচ্ছে প্রাইস লেভেল বা দাম স্তর। তাহলে অর্থের মূল্য একটা চিত্র আছে, আমি একটা গ্যাপ রাখছি, দ্রুত শীট তৈরি করছি, এই জন্য চিত্রটা আঁকাই দিতে পারিনি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অর্থের মূল্য চিত্রটা হচ্ছে এরকম। দুটো অক্ষ ধরলাম, একটা হচ্ছে ওএক্স আর একটা ওয়াই। ওএক্স অক্ষে দাম স্তর ধরছি, আর ওয়াই অক্ষে ভিএম ভ্যালু অফ মানি ধরছি। ওকে, যখন যখন দাম স্তর ছিল, দেখো, যখন দাম স্তর ছিল তোমার হচ্ছে P1 পরিমাণ, তখন অর্থের মূল্য মনে করো ছিল VM1 পরিমাণ। দাম স্তর P1, তখন অর্থের মূল্য ছিল VM1 পরিমাণ। দাম স্তর বেড়ে P2 হলে, দাম স্তর বেড়ে P2 হলে, দেখো, দাম স্তর বেড়ে P2 হলে অর্থের মূল্য কিন্তু কমে যায়, কমে VM2 হয়। আমি একটু বাড়াই দিই। দাম স্তর বেড়ে P2 হলে অর্থের মূল্য হ্রাস পেয়ে, এটা P2, অর্থের মূল্য হ্রাস পেয়ে VM2 হয়। VM2 হয়। এই যে রেখাটা আমরা যদি একটু নেই, এইরকম হবে। তাহলে এটা হচ্ছে VM রেখা। এটা নির্ভর করতেছে দাম স্তরের উপর। এখন বুঝো, যদি অর্থের মূল্য বৃদ্ধি পায়, সরি, দাম স্তর যদি বৃদ্ধি পায় তাহলে অর্থের মূল্য হ্রাস পায়। আবার দাম স্তর যদি হ্রাস পায় অর্থের মূল্য বৃদ্ধি পায়। তার মানে দাম স্তরের সাথে অর্থের মূল্য যে সম্পর্ক বিপরীতমুখী। আবার বলি, দাম স্তর যদি বৃদ্ধি পায় মানে উপরে উঠে, তাহলে অর্থের মূল্য ভিএম হ্রাস পাবে। আবার দাম স্তর যদি হ্রাস পায়, দাম স্তর যদি হ্রাস পায়, অর্থের মূল্য ভিএম বৃদ্ধি পাবে। এদের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান? বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আর এদের যে পরিবর্তন, ডিফারেন্সিয়েশনের ভ্যালু, সেটা শূন্যের থেকে ছোট হবে, কারণ এটা বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে। এই অর্থের মূল্য পরিবর্তনের প্রভাব কিন্তু দুইটা। যখন দাম স্তর বেড়ে যায় অর্থের মূল্য হ্রাস পায়, দাম স্তর বেড়ে যায় অর্থের মূল্য হ্রাস পায়। এই হ্রাস পাওয়াটাকে বলে মুদ্রাস্ফীতি। তাহলে দাম স্তর বৃদ্ধি, অর্থের মূল্য হ্রাস, এটাকে কি বলে? মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। হ্যাঁ, ওকে। তাহলে মুদ্রাস্ফীতি কি? এই যে মুদ্রা, অর্থের মূল্য পরিবর্তনের প্রভাব দুটি, একটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থের মূল্য হ্রাস, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থের মূল্য হ্রাস, তাহলে VM1 থেকে VM2 হচ্ছে মুদ্রাস্ফীতি। আমি যদি বিপরীত ভাবে যাই, VM2 থেকে VM1, অর্থাৎ P2 থেকে P1 আসা, তাহলে দাম স্তর হ্রাস, অর্থের মূল্য বৃদ্ধি, দাম স্তর হ্রাস, অর্থের মূল্য বৃদ্ধি। আর অর্থের মূল্য বৃদ্ধি পাওয়া বা দাম স্তর কমে যাওয়া, এটাকে বলে মুদ্রা সংকোচন। এটাকে বলে মুদ্রা সংকোচন। এমসিকিউতে আছে, যাতে ভুল না করি।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে দেখবো, এমসিকিউতে আসলে ভুল যাতে না করি। ওকে, তাহলে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন এটা অর্থের মূল্য পরিবর্তনের প্রভাব, এমসিকিউতে আসে। ওকে, এখন আমরা জানবো মুদ্রার চাহিদা। আমি একটু দ্রুত শেষ করতেছি, আমাদের অনেক চ্যাপ্টার আছে, আলোচনা করবো এই জন্য। মুদ্রার চাহিদা, চাহিদা জিনিসটা হচ্ছে কি, মানে আমি ধরে রাখবো টাকাটা, যে মুদ্রাটা যে ধরে রাখবো, আমার এই চাওয়াটাই হচ্ছে এখানে মুদ্রার চাহিদা। অর্থাৎ একজন জনগণ তার নগদ অর্থ হাতে ধরে রাখার একটা প্রবণতা কাজ করে, এই প্রবণতাটাই হচ্ছে এখানে চাহিদা। অর্থাৎ জনগণ তার প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়, এই অর্থ ধরে রাখার প্রবণতাকে মুদ্রার চাহিদা বলে। কি কি প্রয়োজনে হতে পারে? এক, লেনদেন করার জন্য, সে যেখানে সেখানে কিছু কেনাকাটা করবে, এটার জন্য কিছু টাকা রাখতে পারে। অথবা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এড়ানোর জন্য বা সতর্কতামূলক কারণের জন্য টাকা জমা রাখতে পারে। অথবা ফটকা লাভের, মানে অপ্রত্যাশিত লাভের জন্য অনেকে টাকা জমায় রাখে। এইগুলোই হচ্ছে মূলত অর্থের চাহিদা, মানে নিজের কাছে অর্থটা ধরে রাখার প্রবণতাই হচ্ছে অর্থের চাহিদা। তাহলে দেখি কি বলছে। মুদ্রার চাহিদা বা অর্থের চাহিদা, জনগণ বিভিন্ন প্রয়োজনে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়, এই অর্থ ধরে রাখার প্রবণতাকে কি বলে? মুদ্রার চাহিদা বলে। আর মুদ্রার চাহিদা তিন ধরনের হয়ে থাকে। কি কি? একটা লেনদেন জনিত কারণে অর্থ জমা রাখতে চায়, সতর্কতামূলক কারণে, আর একটা ফটকা কারণে। তবে এই লেনদেন এবং সতর্কতা এটা বেসিক্যালি দাম স্তর বা আয় স্তরের উপর ডিপেন্ড করে। তাহলে এটা কার উপর নির্ভর করে? দাম স্তরের উপর। যদি দাম স্তর বেড়ে যায়, তার লেনদেনের পরিমাণের যে কস্ট সেটা বেড়ে যাবে, ফলে বেশি টাকা জমা রাখতে চাবে। এবং সতর্কতামূলকের ক্ষেত্রেও সেম বেশি রাখবে। অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পাইলে এই দুইটার পরিমাণ বেড়ে যায়, তাহলে সমমুখী সম্পর্ক। কিন্তু অর্থের ফটকা চাহিদাটা হচ্ছে যখনই দাম স্তর বাড়বে, যখনই সুদের হার বাড়বে, তখনই অর্থের ফটকা চাহিদাটা হ্রাস পাবে। তাহলে এইটা নির্ভর করে সুদের হার, সুদের হার। তাহলে অর্থের ফটকা চাহিদা কার উপর নির্ভর করে? সুদের হার। স্টার দিচ্ছি, এটা এমসিকিউতে আসার সম্ভাবনা বেশি, এই যে আমি লিখে দিচ্ছি। মুদ্রার ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর। কার উপর? সুদের হার। তবে সুদের হার যদি বৃদ্ধি পায়, মুদ্রার ফটকা চাহিদা হ্রাস পাবে। তার মানে এইটার সাথে এটার বিপরীতমুখী সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। ভালো করে খেয়াল রাখবা। ওকে, এরপর আসো, লেনদেন জনিত চাহিদা ও সতর্কতামূলক চাহিদা নির্ভর করে দাম স্তরের উপর। আবার বলি, এই ফটকা চাহিদা নির্ভর করে কার উপর? সুদের হারের উপর। সুদের হারের সাথে ফটকা চাহিদার সম্পর্ক কি? বিপরীতমুখী সম্পর্ক। সুদের হারের সাথে ফটকা চাহিদার সম্পর্ক কি? বিপরীতমুখী সম্পর্ক। যখনই সুদের হার বৃদ্ধি পাবে, অর্থের ফটকা চাহিদাটা হ্রাস পাবে। যখনই সুদের হার বৃদ্ধি পাবে, অর্থের ফটকা চাহিদাটা কি হবে? হ্রাস পাবে। I1 থেকে I2 তে যদি সুদের হার যায়, অর্থের ফটকা চাহিদা কমে M1 থেকে M2 তে চলে আসবে। তার মানে এটাই হচ্ছে অর্থের ফটকা চাহিদা রেখা। তো দরকার নেই, তুমি খালি খেয়াল করবা, অর্থের ফটকা চাহিদা সুদের হারের উপর নির্ভর করে, আর সুদের হার বৃদ্ধি পেলে অর্থের ফটকা চাহিদা হ্রাস পায়। এটাই হচ্ছে পার্থক্য। এবার আসো মুদ্রার যোগান। মুদ্রার যোগান, আরেকটা জিনিস বলি, আরভিং ফিশার কিন্তু মুদ্রার চাহিদাটাকে পিটি দ্বারা প্রকাশ করেন। মুদ্রার চাহিদাটাকে কি দ্বারা প্রকাশ করেন? পিটি। পিটির পূর্ণরূপ হচ্ছে প্রাইস লেভেল, আর একটা হচ্ছে ট্রানজেকশন। হ্যাঁ, তবে মুদ্রার চাহিদাটাকে বলা হয় এমডি, ডিমান্ড ফর মানি। হ্যাঁ, ওকে, এমডি এটা। কিন্তু আরভিং ফিশার সেটাকে কি দ্বারা প্রকাশ করেন? পিটি। আর মুদ্রার যোগান হচ্ছে এমএস, সাপ্লাই ফর মানি। এটা যোগান। যোগানটা হচ্ছে কি, জনগণের হাতে প্রচলিত কিছু মুদ্রা থাকে এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত থাকে, এবং মেয়াদি আমানতের যে সমষ্টি, সেটা হচ্ছে মুদ্রার যোগান। তাহলে জনগণের হাতের মুদ্রাটাকে ধরা হয় সিইউ, কারেন্সি উইথ পিপল। হ্যাঁ, সিইউ। আর ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতকে বলা হয় ডিডি, ডিমান্ড ডিপোজিট। চাহিদা আমানত, ডিমান্ড ডিপোজিট। আর এটাকে বলা হয় টিডি, টাইম ডিপোজিট। এগুলোর কি সমষ্টি, মানে যোগফল। এগুলো সমষ্টি মানে যোগফলে হচ্ছে এমএস। তাহলে এমএস ইকুয়াল সিইউ প্লাস ডিডি প্লাস টিডি। সিইউ প্লাস ডিডি প্লাস টিডি। ওকে, তাহলে সিইউটা কি? জনগণের হাতের প্রচলিত মুদ্রা। হ্যাঁ, ব্যাংকের রক্ষিত মুদ্রা, ব্যাংকের রক্ষিত চাহিদা আমানত হচ্ছে ডিডি, মেয়াদি আমানত হচ্ছে টিডি, টাইম ডিপোজিট। আশা করি জিনিসটা ক্লিয়ার। এই যে সূত্রটা আমরা এখানে পেয়ে গেছি, এই যে পরের পেজে আমার সূত্রটা দেওয়া আছে। হ্যাঁ, এমএস ইকুয়াল সিইউ প্লাস ডিডি প্লাস টিডি। ওকে, এখন চলে আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই যে ফিশারের সমীকরণ। এখান থেকে তোমাদের কি আসতে পারে? দাম স্তর নির্ণয়, অর্থের মূল্যের উপর প্রভাব, এই টাইপের গঘ প্রশ্ন আসবে ফিশারের সমীকরণ।
তাহলে ফিশারের সমীকরণটা কি আমরা একটু জেনে নেই আগে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে তার একটা গ্রন্থের নাম হচ্ছে দ্য পারচেসিং পাওয়ার অফ মানি। এই গ্রন্থে উনি কি করেন, মুদ্রার পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করেন। আর তখন থেকে এই তত্ত্বটা তার নাম অনুসারী হয়ে যায় ফিশারের বিনিময় সমীকরণ বা মুদ্রার সমীকরণ। ওকে, এটা কথা আমি লিখে দিছি। ফিশারের মতে উনি বলছিলেন অর্থের প্রচলন গতি অর্থাৎ ভি এবং মোট বাণিজ্যের পরিমাণ পি যদি স্থির থাকে, তাহলে কোন দেশে এম এর মান অর্থাৎ মুদ্রার পরিমাণ বা যোগান যে হারে বৃদ্ধি পাবে, দাম স্তর ঠিক একই হারে বৃদ্ধি পাবে, কিন্তু অর্থের মূল্য ভি এম বিপরীত হারে বৃদ্ধি পাবে। কেমন আমি একটু বলি, যদি এমটা বৃদ্ধি পায় তাহলে পিটাও বৃদ্ধি পাবে, এমটা বৃদ্ধি পেলে পিটাও বৃদ্ধি পাবে, হ্যাঁ, কিন্তু ভি এমটা হ্রাস পাবে। তার মানে এই দুইটার মধ্যে যে সম্পর্কটা বিরাজমান সেটা হচ্ছে সমমুখী। কি সম্পর্ক? সমমুখী, ঠিক আছে। আর এইটা এদের সাথে যে এইটার সম্পর্ক, এটা এদের সাথে যে এইটার সম্পর্ক সেটা হচ্ছে বিপরীতমুখী। বিপরীতমুখী, খেয়াল করবো, হ্যাঁ। এইখান থেকে একটা আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি একটা এমসিকিউ এই জায়গা থেকে পাবা। ভালো করে মনোযোগ দাও, একটা এমসিকিউ পাওয়াই। সেটা হচ্ছে যে যদি দাম স্তর দ্বিগুণ হয় তাহলে মুদ্রার পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে দাম স্তর কি হবে? উত্তর হবে দ্বিগুণ। যদি দাম স্তর দ্বিগুণ হয় অর্থের মূল্য কি হবে, বা ভিএম ভ্যালু অফ মানি মুদ্রার মূল্য কি হবে? এটা হবে অর্ধেক। তার মানে এইটা দ্বিগুণ হওয়া, এটা অর্ধেক। পরীক্ষা মাঝে মাঝে এমন ভাবে দেয় যে এম এর মান অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে এম এর মান 100 হলে পি এর মান কত? তার মানে পি এর মানটাও কিন্তু 100 হবে যদি কোনো কিছু দেওয়া না থাকে, আর যদি থাকে তাহলে হারটা অনুপাতে বৃদ্ধি পাবে, হ্যাঁ। ওকে, আর ভিএম এর মানটা কি হয়ে যাবে? তাহলে এইটা যা হবে, ধরো আমি এইভাবে বুঝি, সরি আমি দিতে ভুল করছি একটু। এম এর মান মনে করো 100 আছে, পি এর মান আছে এম এর মান দিলাম 200, পি এর মান আছে 100, ঠিক আছে। ওকে, তাহলে এম এর মান যদি 200 থেকে 400 হয় এটা, তাহলে পির মান কত হবে? পির মান অটোমেটিক্যালি 100 থেকে 200 হবে, কারণ এইটা দ্বিগুণ হয়েছে মানে এটাও দ্বিগুণ হইতে হবে। এখন ভিএম এর মান কত? ভিএম এর মান আগে ছিল 1/p মানে 0.01 এতটুকু। এখন যেহেতু এটা দ্বিগুণ হয়ে গেছে তাহলে এটা দ্বিগুণ হয়েছে, আর ভিএম এর মানটা হয়ে যাবে অর্ধেক, 0.005 এটা। তাহলে 1/200 করলে কিন্তু এটা চলে আসে। জিনিসটা ক্লিয়ার? ওকে, এই হচ্ছে অবস্থা। এখান থেকে এমসিকিউ প্যাটার্নটা আসবে, একটু ভালো করে দেখবা। এখানে ওনার সমীকরণটা দেওয়া আছে, এমভি হচ্ছে মুদ্রার যোগান, পিটি হচ্ছে মুদ্রার চাহিদা, দুটোই সমান হতে হবে। আর এটা প্রসারিত রূপ হচ্ছে কি, এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল পিটি। আমি এখানে কোনো কিছু দেইনি, ব্ল্যাঙ্ক রাখছি। কেন রাখছি? অনেক সময় তোমার কাছে এখানে ভির মান চাইতে, ভি প্রাইমের মান চাইতে পারে, এম এর মান চাইতে পারে, যে কোনো একটা মান চাইতে পারে। ধরো তোমার কাছে পি এর মান চাইছে, তাহলে পিটিটার সামনে দিবা, দেওয়ার পর কি করবা, এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম এটা লিখবা। শুধু পি রাখলে কি করবা? শুধু পি রাখলে হচ্ছে এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম বাই টি করবা, আনসার হয়ে যাবে, হ্যাঁ। এই যে পির মান বের হলো। এখন তুমি যদি বলো স্যার আমি তো ভিএম এর মান বের করতে, ভি প্রাইম এর মান বের করতে চাচ্ছি, তাহলে ভি প্রাইম বের করতে গেলে এইটুকু যদি বের করতে চাও তাহলে এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল পিটি, এইদিকে প্লাস অপোজিটে গিয়ে হবে মাইনাস এমভি। শুধু যদি ভি প্রাইম রাখতে চাই তাহলে হচ্ছে পিটি মাইনাস এমভি বাই এম প্রাইম। আশা করি জিনিসটা বুঝছো। মানগুলো বসাই দিবা, উত্তর বের হবে। এখন তুমি যদি বলো স্যার আমি শুধু এম এর মান বের করতে যাচ্ছি, তাহলে এম এর মান বের করতে গেলে এমভি ইকুয়াল পিটি মাইনাস এম প্রাইম ভি প্রাইম, মানে এইটা এই সাইডে এসে মাইনাস হলো। শুধু এম রাখবা, তাহলে পিটি মাইনাস এম প্রাইম ভি প্রাইম বাই টি। জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে মেইন সূত্র তোমার এটা, আর এটা থেকে সূত্র থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। কিভাবে আসবে আমরা একটা সিকিউ সলিউশন করে আসি আগে, হ্যাঁ। ওকে, এই যে দেখো স্যার কিভাবে পরীক্ষা আসবে, এটা আসবে না, অলরেডি আসছে। এটা কোন বোর্ডে? এটা হচ্ছে যশোর 23। এই যে যশোর 23-এ কি দিচ্ছে একটু দেখো, যশোর 23। ওকে, আমি একটু প্রশ্নটা প্রুফ করে নেই তোমাদের বোঝার সুবিধার্থে।
এই হচ্ছে আমাদের প্রশ্ন যশোর বোর্ড 2023 সালে। এই প্যাটার্নই আসবে, একটু খালি তোমাকে কি করতে হবে, সতর্কতার সাথে আনসারটা করতে হবে। গটা বলছে কি দেখো, গতে বলছে উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণ ব্যবহার করে তারিখ বা দেওয়া আছে হ্যাঁ। ওকে, কি কি দেওয়া আছে? এম ইকুয়াল কত 500, ভি ইকুয়াল কত, ভি ইকুয়াল হচ্ছে 20, এম প্রাইম ইকুয়াল কত, এম প্রাইম ইকুয়াল হচ্ছে কত 400, যে কোনো মান থাক সমস্যা নেই। ভি প্রাইম ইকুয়াল কত, ভি প্রাইম ইকুয়াল হচ্ছে 15। ওকে, তারপর হচ্ছে কি টি ইকুয়াল কত, টি ইকুয়াল হচ্ছে 100। এখন তোমার কাছে চাইছে কি স্যার, দাম স্তর, তাহলে তোমরা লিখবা ফিশারের মতে। আমি এই দুইটাকে একটু সাইডে লিখে দিই, আমার যেহেতু জায়গা শর্ট, হ্যাঁ আমি এই দুইটারে একটু সাইডে লিখে দিলাম, এখানে লিখলাম, তোমরা পাশাপাশি লিখে রাখো, কোনো সমস্যা নেই। এবার আসো ফিশারের সমীকরণ অনুযায়ী ফিশার যে সমীকরণটা দিছে সেটা অনুযায়ী ওনার সমীকরণটা ছিল এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল পিটি। আমরা সেটি দেখে আসলাম। সাইসে কার মান স্যার, পি এর মান, কার মান পি, তাহলে পিটিটার সামনে নিয়ে আসি, পিটি ইকুয়াল এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এখন আমি শুধু যদি পি রাখি তাহলে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি হবে। দেখো তো এম এর মান অলরেডি পাইছি কত 500, গুণন ভির মান কত, গুণ আছে ভি, কিন্তু ভির মান হচ্ছে 20, তাহলে 500 গুণন 20 প্লাস আবার কি আছে এম প্রাইম এর মান কত 400, গুণন কত ভি প্রাইম 15। ওকে, ডিভাইডেড বাই টি, টির মান কত বলো তো, টির মান হচ্ছে 100, বসিয়ে দিলাম। এখন এটারে ক্যালকুলেশন করবা, এটাকে একটু ক্যালকুলেশন করবা, দেখো তাহলে সমান কত আসে, 5 দুগুণী 10, 10,000, আগে তিনটা 5 দুগুণী 10, হ্যাঁ 10,000, 500 দুগুণী 1000, 10,000। ওকে, এরপর প্লাস তাহলে আসে কি 4 15 60, 6,000 বাই 100 সমান আসে কত, আমি বাকি অংশটা এখানে করতেছি, বা ক্যালকুলেশন কোনো ভুল হলে একটু বলে দিবে হ্যাঁ। তাহলে 10,000 আর 6,000 16,000 ভাগ কত 100 সমান কত দাঁড়ায় 160। অতএব দাম স্তর পি ইকুয়াল 160 টাকা। এটাই হচ্ছে আনসার। বলো স্যার পারবো কিনা, এটাই আনসার। যারা যুক্ত আছে বলো পারবো কিনা, বুঝতে কিনা, একটু দ্রুত জানাও। তোমরা যারা যুক্ত আছে একটু দ্রুত জানাও যে তোমরা বুঝছো কিনা। ওকে, তাহলে এই প্যাটার্নই কিন্তু বাকি প্রশ্নগুলো হবে। ও সিয়াম গুড, 160 যেই প্যাটার্নই করছি বাকিগুলো এইভাবে হবে। এখন তোমার এখানে হয়তো ভির মান না থাকতে পারে, ভি প্রাইমের মান না থাকতে পারে, যাই থাক বা না থাক সেটা ডিপেন্ড করবে তোমার কোনটার উপর জানো, এই সূত্রটা থাক আর না থাক তুমি কিন্তু মেইন করবা এই সূত্রটার উপর, যা চাবে সেটার আলোকে বের করবা। আশা করি জিনিসটা ক্লিয়ার, হ্যাঁ ওকে, এই হচ্ছে এর উত্তর। এখন পরের প্রশ্নটা বলছে উদ্দীপকে বিহিত মুদ্রা এম এর পরিমাণ ও ব্যাংক অর্থের পরিমাণ এম প্রাইম দ্বিগুণ করা হলে ফিশারের সমীকরণে মুদ্রার যথার্থতা যাচাই করো। তাহলে ফিশার কি বলছে আমরা সেটা একটু জানবো, আরভিং ফিশার কি বলছে সেটা একটু জানবো। আরভিং ফিশার বলছিল, এই যে অলরেডি বুঝলাম, সেটার আলোকে আমি একটা সূচিও দিচ্ছি। আরভিং ফিশার বলছে কি বলছে জানো, এই কথাটা যে অর্থের প্রচলন গতি ভি এবং মোট বাণিজ্যের পরিমাণ টি স্থির থাকলে কোন দেশে এম এর মান মানে মুদ্রার পরিমাণ যে হারে বৃদ্ধি পায় দাম স্তর পি ঠিক একই হারে বৃদ্ধি পায়, কিন্তু অর্থের মূল্য বিপরীত হারে বৃদ্ধি পায়। জিনিসটা ক্লিয়ার? তো এখন প্রশ্ন তুমি উত্তর করবা কিভাবে, প্রশ্ন উত্তর করবা এই প্যাটার্নে, হ্যাঁ আগে তোমার কাজ হবে দেওয়া আছে, কি দেওয়া আছে এই পর্যন্ত লিখবা সব। আমি একটু ঘটার উত্তর করতেছি, এটা ছিল গ, এখন আমি ঘতে যাই, হ্যাঁ ওকে। যতটুকু দেওয়া আছে আগে এটা লিখে নিবা, তারপর এটা ঘ করতেছি স্যার, কি করতেছি ঘ।
তারপর হচ্ছে ফিশারের সমীকরণ অনুযায়ী, ফিশারের সমীকরণ অনুযায়ী ফিশারের সমীকরণ অনুযায়ী ওকে, ফিশারের সমীকরণ কি ছিল? এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল পিটি, এটা তাহলে এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল পিটি। সেখান থেকে আমি যদি পিটিটার সামনে নেই তাহলে আসে এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম, হ্যাঁ শুধু পিটারে যদি রাখি তাহলে আসে এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম বাই টি। ওকে, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তুমি কিন্তু অঙ্কের মাধ্যমেও করতে পারো, সূচির মাধ্যমে করতে পারো, তবে আমি সাজেস্ট করব সূচি দিয়ে করা। সূচিটা একবারে ইজি। হ্যাঁ, কিভাবে করবা? অলরেডি আমি এখানে সূচিটা সাজিয়ে রাখছি, তুমি জাস্ট এই কাজটা অ্যাপ্লাই করবা। আমি অলরেডি সূচিটা সাজিয়ে রাখছি, এই সূচিটা অ্যাপ্লাই করবো এখানে। ওকে, এই সূচিটা নিয়ে আসবা। হ্যাঁ, আমি দিয়ে দিলাম, তোমরা এরপর এটা বসিয়ে দিবা। কিভাবে? এখানে দেখো তোমাদের মান কিন্তু অলরেডি দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলো? এম এর মান কত? 500। এম এর মান 500। তারপর হচ্ছে কি, ভি এর মান হচ্ছে 20, এম প্রাইম এর মান হচ্ছে 400, ভি প্রাইম এর মান কত বলো তো? ভি প্রাইম এর মান হচ্ছে 15, টি এর মান কত? 100। টি এর মান 100। ওকে, এখন কি বলছে? দাম স্তর অলরেডি গতে দাম স্তর পেয়ে গেছে তুমি 160, অত কষ্ট করার কোনো দরকার নেই। সেটা থেকে একটা ভিএম বের করবা। 160 ভাগ ভিএম এর সূত্রটা কি ছিল জানো? ভিএম ইকুয়াল 1/p, এটাই হচ্ছে সূত্র। তাহলে 160 ভাগ 12 দিবা, 160 ভাগ 1 ভাগ 160 দাও, তাহলে 1 ভাগ 160 সমান হয় 0.00625, 0.00625, এটা দিয়ে দিবা। হ্যাঁ, ওকে। এখন প্রশ্ন আমাকে কি বলছে? উদ্দীপকে বিহিত মুদ্রা এম এবং ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে, খেয়াল করবা স্যার, এম এর মান দ্বিগুণ, তার মানে 500 থেকে 1000 করবা। হ্যাঁ, এম প্রাইমের মান 400 থেকে 800 করবা। শুধু যদি এইটা দ্বিগুণ বলে তবুও তোমাকে এটা দ্বিগুণ করতে হবে। আর এই মানগুলো ভি, ভি প্রাইম, টি এগুলো স্থির অলওয়েজ থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এটা যা থাকবে তাই বসিয়ে দিবা, যা থাকবে তাই বসিয়ে দিবা, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এইটা দ্বিগুণ বললে এটা অটোমেটিক্যালি দ্বিগুণ হবে, এইটা দ্বিগুণ বললে এটা অটোমেটিক্যালি দ্বিগুণ হবে, এটা অর্ধেক বলে এটা অটোমেটিক্যালি অর্ধেক হবে। খেয়াল করবো। হ্যাঁ, তাহলে এটা দ্বিগুণ বলছে তাই দ্বিগুণ করছে, এতটুকু। এখন দাম স্তর তুমি এই মানটা দিয়ে এই সূত্রে বসে অ্যাপ্লাই করবা, দাম স্তরও কিন্তু দ্বিগুণ হবে। তাহলে 160 দুগুণই কত হয়? 320। তাহলে দাম স্তর হবে 320, দ্বিগুণ হবে, কারণ 160 আগের আছে, দ্বিগুণ হলে কত হয় বলো? 320 হয়। এখন আমরা অর্থের মূল্য বের করব। তাহলে সূত্র হচ্ছে 1 ভাগ পি, তাহলে 1 ভাগ 320, তাহলে উত্তর আসে তোমার 0.00003125, এখানে কোনো নেই মানে একটা জিরো দিলাম, যাক। ওকে, এখন দেখো পিছনে শূন্যের কোনো মূল্য নেই। এখন তোমার এখানে কি বলছে যে অর্ধেক বলে নেই, তার মানে তুমি শুধু দ্বিগুণ পর্যন্তই করবা। যদি অর্ধেক দ্বিগুণ কিছুই না বলে, শুধু ফিশারের সমীকরণের যথার্থতা চায়, সেক্ষেত্রে কিন্তু একবার দ্বিগুণ করবা আর একবার এই মানটার অর্ধেক বসিয়ে করবা। তো তোমার এইখানে এতটুকুই অ্যান্সার, আর কোনো করার দরকার নাই। এখন তুমি কিভাবে লিখবা? কিভাবে লিখবা? যে আগে লিখবা ফিশারের মতে, এরপর কি করবা জানো? এরপর হচ্ছে ফিশারের মতে, আমি একটু লিখে দিই তোমাদের। এরপরে লিখবা তুমি হচ্ছে ফিশারের মতে, ফিশারের মতে, ফিশারের মতে। এখন ফিশারের মতেটা কি আমার অলরেডি এখানে দেওয়া আছে, এটা নিয়ে এইটুকু এখানে লিখবা। আমি একটু ক্রপ করে দিই যেহেতু সময় কম। ফিশারের মতে, অর্থের প্রচলন গতি ও মোট বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে কোনো দেশে মুদ্রার পরিমাণ যে হারে বৃদ্ধি পায়, দাম স্তর ঠিক একই হারে বৃদ্ধি পায়, কিন্তু অর্থের মূল্য কি হয়? বিপরীত হারে বৃদ্ধি পায়। অর্থের মূল্য কি? বিপরীত হারে বৃদ্ধি পায়। এই ফিশারের মতেটা এনে বসিয়ে দিবা।
জিনিসটা বুঝছো? এই যে ফিশারের মধ্যে এটা দিয়ে দিবা, দেওয়ার পর এর সাথে একটু এই সূচির আলোকে ব্যাখ্যা দিবা, একটু হালকা ব্যাখ্যাটা লাগাবা। কিভাবে ব্যাখ্যা লাগাবা জানো? একটু ব্যাখ্যাটা দিবে কিভাবে, এম এর মান দ্বিগুণ 500 থেকে দ্বিগুণ হয়ে 1000 হলে এবং এম প্রাইমের মান 400 থেকে 800 হলে দাম স্তর 160 থেকে 320 দ্বিগুণ হয়ে এত হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়ে এত হয়। শেষ। একটু আজানের জন্য বিরতি নেব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই প্রশ্নের অনুপাতে যেহেতু দ্বিগুণ চাইছে এতটুকু লিখলেই হবে, আর সাথে একটু সূচির আলোকে ব্যাখ্যা লাগাই দিবা। যদি দ্বিগুণ না চেয়ে অর্ধেক চাইতো তাহলে এই মানটার অর্ধেক করে দিতা, তাহলে এখানে 160-এর অর্ধেক কিন্তু 80 হইতো। জিনিসটা বুঝতে পারছো? তবে ভি, ভি প্রাইম, টি এগুলো কিন্তু অলওয়েজ স্থির থাকবে, এটা খেয়াল করবা। আর যদি দ্বিগুণ অর্ধেক একটা না বলে ডিরেক্টলি বলতো ফিশারের মুদ্রা সমীকরণ, তাহলে একবার দ্বিগুণ করবা একবার অর্ধেক করবা, কারণ একবার দ্বিগুণ একবার অর্ধেক এটাই। যদি চিত্র চায় চিত্র দিতে পারো, তাহলে নিচে হবে পি, উপরে ধরছো এম, অথবা উপরে এম নিচে পি, উপরে পি নিচে এম ধরতে পারো। ধরে একটা রেখা পাবা, এই বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। হ্যাঁ, ওকে, ক্লাসগুলোতে করানো আছে। আর ভিএম যেটা, উপরে ভিএম ধরবা নিচে পি ধরবা, রেখাটা এরকম হবে। জিনিসটা বুঝতে পারছো? এরকম বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। ওকে, এই ছিল এই প্যাটার্নের উত্তর। এখন তোমাদের আরেকটু মডিফাই করে বলি প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্যাটার্নের সৃজনশীল গুলো, এই প্যাটার্নের সৃজনশীল গুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। আবার বলি, এই দাম স্তর নির্ণয় করতে বলবে। হ্যাঁ, দাম স্তর নির্ণয়, তারপর এখানে আবার ভিএম নির্ণয়, যে কোনো বলতে পারে। তো যেটাই চাক, তোমাদের কাজ হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই কোশ্চেনটাকে ভালো করে বুঝে আনসার করা। আশা করি এই জিনিসটা সবাই বুঝছো। ওকে, আমার ক্লাসটা আছে, প্রয়োজনে এসএস দিয়ে নিতে পারো, সবকিছু এখানে দেওয়া আছে। এবার আসি ব্যাংক থেকে কিছু এমসিকিউ যদি আসতে চায়, এগুলো এমনি একটু দেখে নিও, অতটা গুরুত্বপূর্ণ না, অতটা গুরুত্বপূর্ণ না। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? এই যে আর্থিক প্রতিষ্ঠান সরকারের মালিকানা বা নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে, সরকারের মালিকানা বা নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থা এবং মুদ্রা বাজার নিয়ন্ত্রণ পরিচালনা করে থাকে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, উদ্দেশ্যে নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্য আছে: একক অধিকার, তারপর সরকারি ব্যাংক হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এই চারটা বৈশিষ্ট্য আমি অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে দিছি এমসিকিউ এর জন্য। এরপর এসো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করতে পারে, কারণ বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে, কেন্দ্রীয় ব্যাংক কখনো সরাসরি জনগণের কাছে ঋণ দেয় না। কেন্দ্রীয় ব্যাংক বাজারকে
বা মুদ্রা বাজারকে স্থিতিশীল রাখার জন্য ঋণ নিয়ন্ত্রণ করে থাকেন। আর এটা প্রধানত দুই ভাবে করে থাকেন। কি কি? একটা হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ, একটা গুণগত। পরিমাণগত এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্যাংক হার পরিবর্তন নীতি, খোলাবাজার ঋণপত্র বিক্রয় নীতি, নগদাংশ জমার হার পরিবর্তন নীতি। আর গুণগতের মধ্যে আছে ঋণের রেশনিং, প্রত্যক্ষ আদেশ, নৈতিক প্ররোচনা ইত্যাদি নিচে লিখে দেওয়া আছে। এগুলো কি কি একটু রিডিং পড়লেও পারবেন, আমি সুন্দর করে সাজিয়ে রাখছি তোমাদের জন্য শীটটাতে। হ্যাঁ, এই যে গুণগতের মধ্যে আছে। তাহলে ঋণের রেশনিং কোন ধরনের, সেটা হচ্ছে কিন্তু গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। একটু কষ্ট করে দেখে নিবা। হ্যাঁ, ওকে, আমি আর সময় নিচ্ছি না এখানে। আরেকটু বলি, মাঝে মধ্যে যদি ব্যাংক থেকে প্রশ্ন আসে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আসতে পারে, তাহলে এইটুকু রিডিং করে যাওয়া, লিখে দিয়ে আসবা, এনাফ। আর যদি সেটাও না হয় তাহলে বাণিজ্যিক ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্যটা আসতে পারে। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য। আরেকটা বলি, এমসিকিউতে কিন্তু বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু মাস্ট বি ভালো করে পড়বা। হ্যাঁ, ওকে। আর আর যে জিনিসটা আমি এখানে বলতে যাচ্ছি, বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার যে পার্থক্য, এই পার্থক্যটা তোমরা কিন্তু এমসিকিউর জন্য দেখে যাইতে পারো, অথবা সিকিউতে আসলে আসতে পারে। কিন্তু পার্থক্যটা দুই একবার দেখলে আমার মনে হয় না যে এমসিকিউ গুলো তুমি ভুল করবা। এই জায়গায় আমরা একটু ভুল করি। অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং কিন্তু ইন্টারনেটের সাহায্য লাগবে, কিন্তু মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ছাড়াও হইতে পারে। অনলাইন ব্যাংকের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগ ইন করে নিজের ব্যাংক অ্যাকাউন্টের কাজ নিজে করার প্রক্রিয়াটাকে বলে অনলাইন ব্যাংকিং। কতক্ষণ সেবা দেয়? 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, 24 ঘন্টা সেবা দিয়ে থাকে। ব্যালেন্স চেক দেওয়া যায়, মুহূর্তের মধ্যে অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স এবং স্টেটমেন্ট নেওয়া যায়, তহবিল স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, সময় ও খরচ যেটা সাশ্রয় করা। ব্যাংকে যাওয়ার জন্য যাতায়াত খরচ বা লগ ইন লাইনে দাঁড়ানোর সময় এটা বেঁচে যায় অনলাইন ব্যাংকিং এ। আর 24 ঘন্টায় সার্ভিস পাওয়া, ব্যাংক কিন্তু 9টা থেকে 4টা পর্যন্ত সেবা দেয়, কিন্তু অনলাইন ব্যাংকিং 24 ঘন্টায় সেবা পাওয়া। এখন আসি মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং হচ্ছে আমরা যেমন বিকাশ, এই যে এই জিনিসটা দেখলেই বুঝতে পারবো, বিকাশ, নগদ, রকেট, সেলফিন, এই যে আমরা অ্যাকাউন্ট গুলো খুলি, তা এইগুলোই হচ্ছে তোমার মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট। মোবাইল ব্যাংকিং এর জন্য একটা কি প্রয়োজন? একটা সিম কার্ড প্রয়োজন। মোবাইল ব্যাংকিং এর জন্য একটা কি প্রয়োজন? সিম কার্ড। আর এটা নেটওয়ার্কটা এখানে কিন্তু খুদে বার্তার মাধ্যমে তোমাকে জানিয়ে দিতে পারে। তাহলে দেখো, এমন একটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা যেখানে গ্রাহক মোবাইল নেটওয়ার্ক বা খুদে বার্তা বা নির্দিষ্ট মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যাংকের শাখায় না গিয়ে যে কোনো স্থান থেকে তৎক্ষণিক আর্থিক লেনদেন করতে পারেন। বাংলাদেশে এটি মূলত MFS, যেটাকে বলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নামে পরিচিত, যা সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের চেয়ে অনেক দ্রুত ও সহজ সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো এই কয়েকটা। একটু জাস্ট মোবাইল ব্যাংকিং পড়ে নিবা। আশা করি প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 10ম চ্যাপ্টার। বেশি সময় নিলাম না, কারণ তোমাদের আরো অনেকগুলো চ্যাপ্টার আছে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, আমি এই পিডিএফটা দিয়ে রাখবো, যারা শেয়ার দিবে তাদেরকে দিব। একটু এইটুকু পড়ে যাওয়া, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া আছে। পড়লে আমার মনে হয় তুমি একটা কমন উপযোগী প্রস্তুতি নিতে পারবা ইনশাআল্লাহ। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, একটু শীটের পিডিএফটা শেয়ার দিয়ে নিবা। হ্যাঁ, ক্লাসটা শেয়ার দিয়ে অন্তত এই পিডিএফটা নিবা। এবার আসি প্রিয় শিক্ষার্থী, এছাড়া আর কি কি আমরা আরেকটা পিডিএফ সাজিয়ে রাখছি। চ্যাপ্টার 5, 6, 7 এবং 8, এখানে 8 সহ আছে অধ্যায়। দেখো, অধ্যায় হচ্ছে 5, 6, 7, 8। আমি আগে 5 অধ্যায় থেকে বলি। 5 দেখো, 5 অধ্যায় হচ্ছে শ্রমবাজার। হ্যাঁ, লেবার মার্কেট যেটাকে আমরা বলি। এই যে কাকে কি বলে, এই জিনিসগুলো আমি কিন্তু থিওরি দিয়ে দিচ্ছি অলরেডি। আমাদের পেড কোর্সে ওই ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখে নিতে পারো। এগুলো থিওরি টাইপের, তবে এখান থেকে অত বেশি গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। 1-2 বার রিডিং পড়লেই পেয়ে যাবা। এই ছিল 5 অধ্যায়ে, তোমাদের শীটটা পড়লেই হবে। প্রকৃত মজুরি, আর্থিক মজুরি, এগুলো। আর যদি কোনো একটা জিনিস না বুঝে থাকো আমাকে বলবো, আমি তৎক্ষণাৎ সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো সুন্দর করে। কিন্তু আমি সূত্র টুত্র দিয়ে রাখছি। একটু 5 অধ্যায় এইটুকু পড়বা, শীটটাকে রিডিং পড়বা, একটা পাতা, এক পৃষ্ঠাই শুধু। হ্যাঁ, ওকে। এবার আসো 6 অধ্যায়। 6 অধ্যায় একটা পৃষ্ঠায় দিয়ে রাখছি, সেটা মূলধন কাকে বলে, স্টার দিছি, কোনটার গুরুত্ব বেশি, সুন্দর করে সাজিয়ে দিছে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে স্যার, সেটা হচ্ছে কোনটা কোন ধরনের মূলধন। এমসিকিউতে আসে কোনটা কোন ধরনের মূলধন। মূলধনের প্রকারভেদ দেখো, স্থায়িত্বের ভিত্তিতে
স্থায়ী মূলধন, চলতি মূলধন থাকতে পারে, আবার মালিকানা ভিত্তিতে ব্যক্তিগত, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক হতে পারে, একটা আবদ্ধ বা নিমজ্জমান, ভাসমান থাকতে পারে, এইগুলো। তাহলে এইখান থেকে সবচেয়ে বেশি এই ভাসমান মুদ্রা, ভাসমান ভাসমান হচ্ছে তোমার মূলধন এবং নিমজ্জিত মূলধনটাকে বেশি আসে। নিমজ্জিত মূলধন বা আবদ্ধ মূলধন হচ্ছে একটা নির্দিষ্ট কাজেই ব্যবহার হয় ও অন্য কাজে যায় না। যেমন নাঙ্গল দিয়ে তুমি কি করতে পারো? শুধু চাষ করতে পারো। সেলাই মেশিন দিয়ে কি করতে পারো? শুধু সেলাই করতে পারো, অন্য কোথাও ব্যবহার করতে পারো না। কিন্তু বিদ্যুৎ বিভিন্ন জায়গায় তুমি ব্যবহার করতে পারতেছো, তেল বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারতেছো। বিদ্যুৎ, তেল এগুলোকে বলি ভাসমান মূলধন। হ্যাঁ, আর আবদ্ধ মূলধন হচ্ছে বা নিমজ্জিত মূলধন হচ্ছে একটা নির্দিষ্ট সেক্টরের মধ্যেই থাকবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে নিমজ্জিত মূলধন, আমি কিন্তু স্টার দিয়ে রাখছি, দেখো। তাহলে নিমজ্জিত মূলধন কি বা সাঙ্ক ক্যাপিটালটা কি? যে মূলধন একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে নিমজ্জিত মূলধন বা ডুবন্ত মূলধন বলে। যেমন কাঠের তৈরি নাঙ্গল চাষ করার জন্য, রেল ইঞ্জিন শুধু রেল চালানোর জন্য, লৌহ গলানো চুল্লি বা চুলা সেটা শুধু লোহা গলানোর জন্যই ব্যবহার হয়, সেলাই মেশিন, উইভিং মেশিন যেটা বস্ত্র নির্মাণে ব্যবহৃত হয়। হ্যাঁ, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট কাজে। আর ভাসমান মূলধন হচ্ছে যেটা যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, যেমন বিদ্যুৎ, যানবাহন, কয়লা, মানে যে কোনো সেক্টরে ব্যবহার করা যায়। আর বাকিগুলো একটু এখানে দেওয়া আছে, রিডিং পড়বা, কোনো টেনশন নেই। মূলধনের গতিশীলতা এখানে এমসিকিউ সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আর গহতের জন্য এই যে এই টাইপের একটা ম্যাথ আসে, এই যে সূত্রটা দেওয়া আছে, একটু খালি পড়লেই এই অধ্যায় পারবা। এটা একবারই সোজা, যেহেতু অনেকগুলো অধ্যায় কভার করতে হবে আমি একটু দ্রুত কভার করতেছি। থিওরি চ্যাপ্টার আমি শীটটা দিছি, শুধু শীটটা পড়বা। এখন চলে আসি সপ্তম অধ্যায়, সপ্তম সংগঠন। সংগঠন একবারে ইজি, কোনো কিছু নেই, শুধু রিডিং পড়বা, রিডিং পড়বা, রিডিং পড়বা, শেষ। সংগঠনের প্রকারভেদগুলো কি কি এটা। এখন আসে সমবায় সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো লিখছি, বহুপদী এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি। এর আগে কিন্তু শর্ট সিলেবাস ছিল, এই অধ্যায়গুলো ছিল না। তোমরাই কিন্তু লং সিলেবাস নিয়ে এই অধ্যায়টাতে যুক্ত হয়েছে। অতএব যা তথ্যগুলো আমি দিছি তোমাদের একটু গুরুত্ব সহকারে পড়বা। একটা হচ্ছে অংশীদারি কারবারে কতজন সদস্য থাকতে হয়? 2 থেকে 20 জন। 2 থেকে 20 জন অংশীদারি কারবার। হ্যাঁ, আর যৌথ মূলধনী কারবার, এগুলো এই জিনিসটাতে একটু ভুল করবা স্টুডেন্টরা, একটু ভালো করে দেখবা। অংশীদারি কারবারে কতজন সদস্য হতে পারে? হয় 2 থেকে 20 জন। দেখো অংশীদারি কারবার সম্মতিতে, দেখো সম্মতিতে মূলধন সরবরাহ না করেও সদস্য হতে পারে। তাহলে অংশীদারি কারবারে যদি অংশীদারদের সম্মতি থাকে তাহলে তুমি কিন্তু তারপর সদস্য হতে পারো, কিন্তু যৌথ মূলধনীতে কখনোই হতে পারবা না। এখন দেখো অংশীদারিতে কতজন ছিল? 2 থেকে 20 জন। হ্যাঁ, আর যৌথ মূলধনীতে দেখো 2 থেকে 50 জন সদস্য নিয়ে থাকে, তবে তাদের শেয়ারের মালিক হস্তান্তর করতে পারে না। তার মানে এটার মালিক চেঞ্জ হতে পারে না। খেয়াল করবা, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 থেকে অসংখ্য হতে পারে। পিএলসি যেটা পাবলিক লিমিটেড কোম্পানি, সেটাতে 7 থেকে অসংখ্য হতে পারে। যৌথ মূলধনী কারবারের কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন কারবারের শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ থাকে, এটা হস্তান্তর করা যায় না। মালিকানা বা অংশীদার কারবারে কারো মৃত্যু হলে বা পাগল হয়ে গেলে ব্যবসা অচল হয়ে যায়। কারণ এইটা শেয়ার হস্তান্তর করা যায় না, যেহেতু হস্তান্তর এক জায়গা থেকে অন্য জায়গায় করতে পারে না অংশীদারি কারবারের কারণে, এই কারণে এই কারবারটা বন্ধ হয়ে যায়, যৌথ মূলধনী কারবার। হ্যাঁ, ওকে। এনজিও কাকে বলে, কিছু এনজিওর কিছু তথ্য দিছি, অতটা গুরুত্বপূর্ণ নয়, একটু দেখে নিবা। আশা করি জিনিসটা ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম অধ্যায়। এবার আসি অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় খাজনা। আমাদের কিন্তু যারা পেইড কোর্সে ছিল তাদের আমি খাজনা সম্পর্কে আলোচনা করাইছিলাম, ক্লাসও নিছিলাম। তারপর একটু আজকে দেখাই দিই এমসিকিউর জন্য কোথা থেকে খাজনা কাকে বলে, অধ্যাপক মার্শাল, তারপর হচ্ছে কে রিকার্ডো, কে কি বলছেন এগুলো। খাজনা কেন দেওয়া হয় একটু রিডিং পড়বা। এখন আসো খাজনা 2 প্রকার, একটা হচ্ছে মোট খাজনা, নিট খাজনা। নিট খাজনাটাকে বলে অর্থনৈতিক খাজনা, অর্থনৈতিক খাজনা। হ্যাঁ, তাহলে নিট খাজনার অপর নাম কি? অর্থনৈতিক খাজনা। আর মোট খাজনাকে বলে চুক্তিবদ্ধ খাজনা, চুক্তি। তাহলে চুক্তিবদ্ধ খাজনা, যদি বলে চুক্তিবদ্ধ খাজনা কি, সেটা হচ্ছে মোট খাজনা। আর নিট খাজনা হচ্ছে তোমার হচ্ছে বিশুদ্ধ খাজনা বা অর্থনৈতিক খাজনা। ওকে, দেখো মোট খাজনা ভূমি ব্যবহারের জন্য ভূমি মালিকের চুক্তি অনুসারে যে খাজনা দেওয়া হয় সেটা হচ্ছে মোট খাজনা। তার মানে জমির বিশুদ্ধ খাজনা, মূলধনের সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, মালিক কর্তৃক সরকার প্রদত্ত কর, ঝুঁকি গ্রহণের মুনাফা, সবগুলোর যোগ হচ্ছে মোট খাজনা। আর এর মধ্যে শুধু জমির বিশুদ্ধ খাজনা সেটাই নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা। তার মানে মোট খাজনার সময় সবগুলাই যদি যোগ হয়
তাহলে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা এইটুকু বের করার জন্য কি করব আমরা, মোট খাজনা থেকে বাকি যতগুলা মান আছে সবগুলা মান বিয়োগ করব, বাদ দিয়ে দিব। তাহলে মোট খাজনা থেকে এটা বাদ দিলে এইটুকু পাবো, এটাই হচ্ছে নিট খাজনা। তাহলে দেখো নিট খাজনা কাকে বলে, দেখো শুধু ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যে পরিমাণ অর্থ দেওয়া হয় তাকে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা বা বিশুদ্ধ খাজনা বলে। তাহলে নিট খাজনা হচ্ছে মোট খাজনা থেকে বাকি সবগুলো জিনিস কি করছি, বাদ দিয়ে রাখছি। হ্যাঁ, ওকে। মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য তোমাদের বইয়ে আছে, একটু দেখে নিও, আমার শীটের জায়গা নেই এই জন্য দেইনি। অনুপার্জিত আয় কি, তুমি কোনো শ্রম দাও নাই, কোনো বিনিয়োগ করনি, অথচ তোমার লাভ হয়েছে, নিজস্ব শ্রম বা বিনিয়োগ ছাড়াই কোনো অর্থ উপার্জন করা হচ্ছে অনুপার্জিত আয়। যেমন তোমার হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধির ফলে কি তোমার একটা জমির চাহিদা বেড়ে যাবে, ফলে অটোমেটিক্যালি জমি থেকে বেশি আয় করতে পারতেছো, বেশি দাম পাচ্ছ, ঠিক আছে। অথবা শিল্পায়নের ফলে শিল্প গড়ে উঠছে বা সরকার ইন্ডাস্ট্রি গঠন করছে, সেখানে অটোমেটিক্যালি জমির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে তোমার অনুপার্জিত হয়। প্রাকৃতিক কারণে ভূমি আগে অনুর্বর থাকে, উর্বর হলে, ঠিক আছে, বা বালু থেকে পলি জমাট হলে দেখবা তোমার আয়টা বেশি হয়ে যাবে, সেটা অনুপার্জিত হয়। এবার আসলে নিম খাজনা আরেকটা নাম হচ্ছে উপখাজনা বা আধা খাজনা। নিম খাজনার আরেক নাম হচ্ছে কি উপখাজনা বা আধা খাজনা। এটা কি স্বল্পকালে মানব সৃষ্ট উপকরণ থেকে যে অতিরিক্ত আয় হয় সেটা নিম খাজনা বলে। মনে করো হঠাৎ করে একটা ইন্ডাস্ট্রি সরকার গঠন করলো, তুমি একটা বাসা বাড়ি তৈরি করে রাখছো, হঠাৎ করে সেই বাসা বাড়ির প্রতি স্বল্পকালে মানুষের চাহিদা বেশি হবে, কিন্তু দীর্ঘকালে ওই আয়টা আর থাকবে না, সেটাই হচ্ছে নিম খাজনা। অনেক সময় বর্ষাকালে, এই যে বর্তমান বর্ষাকাল চলতেছে, বন্যা চলতেছে, বর্তমান কিন্তু নৌকার চাহিদা অনেক বেশি। তাহলে এই কারণে যারা নৌকা চালায় বা মাঝি, তারা কিন্তু অতিরিক্ত অর্থ লাভ করে থাকে। এই অতিরিক্ত অর্থটাই কি বলে নিম খাজনা। নিম খাজনা হচ্ছে মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়টা বাদ, মানে এখন আমি চালাইতে গিয়ে আমার কি কি ব্যয় হইলো সেটা বাদ। তাহলে মোট আয় হয়েছে আমার, মনে করো এখন 1000 টাকা, সেখান থেকে আমার কি হয়েছে, তেল খরচ এতটুকু গেছে, কিন্তু স্থির খরচটা না, স্থিরটা ধরবো না, পরিবর্তনীয় যে খরচ, এগুলো বাদ দিয়ে যেটা অতিরিক্ত থাকে সেটাই হচ্ছে নিম খাজনা। হ্যাঁ, ওকে। চিত্রটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা জানি পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয়, পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয়, ভূমি অক্ষের সমান্তরাল। ওকে। এসি রেখা ইউ আকৃতির হয়, এসি রেখা একটা ইউ আকৃতির নিচ্ছি, এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা যায়, এমসি রেখা দিলাম। আর এসি রেখা ইউ হওয়ার পিছনে এএফসি এবং এভিসি এর প্রভাব, যেহেতু পরিবর্তন চতুর্থ থেকে আলোচনা করব, সমস্যা নেই। আর আমরা যেহেতু বলছি মোট আয়, তাহলে মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ টিভিসি বিয়োগ দিবা, এটা বিয়োগ দিবা, এটা হচ্ছে টিভিসি এভিসি, তাহলেই চলে আসবে। আমি একটু চিত্রটা ভালো করে দেখিয়ে দিই। দুইটা অক্ষ টানলাম, দেখো দুইটা অক্ষ টানলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, এই জন্য আমি লিখছি পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর। ওকে। এসি রেখা ইউ আকৃতির একটা স্বাভাবিক মুনাফার চিত্র নিলাম, এই যে এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা যায়, সেটা অঙ্কন করলাম। এসি রেখা ইউ আকৃতি হওয়ার পিছনে একটা এএফসি আর একটা এভিসি এর প্রভাব, এভিসি রেখাটা এইভাবে যায় দিয়ে দিলাম, আর এফসি এভাবে আসে সমপরাবৃত্তাকার। হ্যাঁ, যেহেতু এমসি সমান এমআর এই জায়গায় হয়, তাই এটাই ভারসাম্য বিন্দু, এটা নিচে আসলাম, এইটার এই দিকে ধরলাম ধরো পি নট, আর এটা হচ্ছে ও, আর এইটাকে ধরলাম কিউ নট, যে কোনো মান থাকতে পারে। আর এয়ার হচ্ছে এই যে সোজা ও পি নট, তাহলে ও পি নট ইন্টু কিউ হচ্ছে কি ও কিউ নট সমান কি হয়, সমান হয় ও পি নট, এই দিক দিয়ে ও পি নট ই কিউ নট। এটা আরেকটা দরকার এখানে কি দেখো, আরেকটা দরকার হচ্ছে টিভিসি ইকুয়াল আমরা জানি এভিসি, টিভিসি ইকুয়াল এভিসি গুণন কিউ। তাহলে এভিসির মান কত, এভিসির মান হচ্ছে এটা OP1 ইন্টু ও কিউ নট, OP1 ইন্টু ও কিউ নট সমান হয় OP1 এফ কিউ নট। ঠিক আছে, তাহলে আমরা টিআর মাইনাস টিভিসি করলে এখানে কি নিম খাজনা পেয়ে যাব। তাহলে নিম খাজনা ইকুয়াল হচ্ছে নিম খাজনা সমান টিআর মাইনাস টিভিসি। তাহলে টিআর এর মান হচ্ছে কি ও পি নট ই কিউ নট মাইনাস টিভিসির মান হচ্ছে ও পি ওয়ান এফ কিউ নট। হ্যাঁ, সমান কি হয়, এই মাঝের ঘরটা, এই ছায়াযুক্ত ঘরটাই নিম খাজনা পি ওয়ান পি নট ই এফ। তাহলে আনসার হচ্ছে পি ওয়ান পি নট ই এফ। আশা করি জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, ওকে। আগের আমাদের পেইড কোর্সের কিছু ক্লাস আছে, সেখানে দেখলেও বুঝতে পারবা। ওকে, আমি সময় নিলাম না, এই যে আছে তোমরা এসএস দিয়ে রাখতে পারো।
আর আমি সময় এখানে নিচ্ছি না, তোমরা এসএস দিয়ে চাইলে রেখে দিতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাব এই আধুনিক খাজনার আধুনিক তত্ত্ব, এই যে খাজনা তত্ত্ব, রিকার্ডোর খাজনা তত্ত্ব এবং আধুনিক খাজনা তত্ত্ব, এগুলো নিয়ে দেওয়া আছে আমার ক্লাসে, আছে একটু দেখে নিবা। আর আমার শীটে যেই জিনিসগুলো দেওয়া আছে এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থী। এই ছিল তোমাদের থিওরি প্যাটার্নের সব চ্যাপ্টার, আমাদের প্রায় শেষ। এখন বাকি থাকতেছে 3, 4, 5, 3, 4, সরি 3, 4, 2, 3, 4 এই তিনটা অধ্যায়। 2, 3, 4 আমরা এই 2, 3, 4 ক্লাস আজকে নিতাম, যদি আরো বেশি থাকতো তাহলে আজকেই ক্লাসটা করে দিতাম। যেহেতু তোমরা স্টুডেন্ট কম সংখ্যক আছো, এজন্য আমি কিন্তু 2, 3, 4 আজকে ক্লাসে যাব না। বেশি থাকলে আমি কিন্তু অবশ্যই ক্লাসটা নিতাম। ওকে, নেক্সট ক্লাস আগামী কালকে হবে 2, 3, 4 এর উপর ক্লাস। আর সেই ক্লাসটা যেহেতু পরশু দিনেই তোমাদের পরীক্ষা, এর জন্য আগামী কালকে যে ক্লাসটা হবে সেটা সকাল 10টার সময়, 10টা থেকে 12টা সবাই কিন্তু প্রেজেন্ট থাকবে আগামী কালকে 10টা থেকে 12টা। 10টায় দিলে 9:30, 10টা, হ্যাঁ তো সেক্ষেত্রে 10টায় শুরু করবো। হ্যাঁ 10টা থেকে 12টার, না সরি 9:30, আগামী কালকে 9:30টায় ক্লাস হবে, সবাই যুক্ত থাকবা। 9:30 সকাল 9:30 ক্লাস নেব, কারণ রাত্রে তোমাদের পড়াশোনা করতে হবে, গুছিয়ে নিতে হবে, এই জন্য সবাই 9:30 যুক্ত থাকবো। হ্যাঁ আর 9:30 থেকে আমরা 9:30 থেকে যতটুকু সময় লাগে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বাকি চ্যাপ্টারটা কভার করবো। আর তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই আমাকে জানিয়ে দিবা। এখন প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত এতক্ষণ ছিলেন, বলো তো ক্লাস কেমন লাগলো এবং আমাদের যে সাজেশনটুকু আছে সেটা নেওয়া লাগবে কিনা। আর গ্রুপে অবশ্যই তুমি কি করবা, একটু শেয়ার দিবা, তোমার প্রোফাইলে শেয়ার দিবা, দেওয়ার পর আমার এইখান থেকে চাইলে তুমি অবশ্যই নিতে পারো। ও বলছে কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসবে। স্যার তোমাদের চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটালি চ্যাপ্টার কিন্তু 10টা। হ্যাঁ 10টা, তো 10টা চ্যাপ্টার হলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল হবে। এটা 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 একটা একটা করে আসবে, কিন্তু এইখানে আরেকটা বেশি হবে, একটা প্লাস একটা, তার মানে দ্বিতীয় অধ্যায় থেকে 2টা আসবে, আর বাকিগুলো থেকে তখন একটা একটা করে আসবে। হ্যাঁ তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল আসে তার মানে তোমার হচ্ছে প্রতিটা থেকে একটা একটা করে আসবে, তুমি অবশ্যই প্রতিটারই কোশ্চেন দিতে পারবা। আর সহজ চ্যাপ্টার তো বুঝোই, 10ম অধ্যায়, ও 9ম অধ্যায়ও বাকি আছে রে। হ্যাঁ আল্লাহ, তো যাই হোক, তাহলে আগামী দিন 9:30 সকাল 9:30টায় রেডি থাকবা। নবম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় আমি করে দেওয়ার চেষ্টা করব। আজকেই করাইতাম আরেকটা অধ্যায়, কিন্তু তোমাদের যেহেতু রেসপন্স কম এর জন্য আজকে করাচ্ছি না। ওকে, যারা যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে নবম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ এগুলো নিয়ে আগামী ক্লাসটা তোমাদের হচ্ছে। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ পরের ক্লাসে সবাই যুক্ত হব। আল্লাহ হাফেজ।